আগমনের সময় দুপুরের খানাটাও খেয়ে যেতে পারে নাই। তাড়াতাড়ি তার মামার দেশে চলে গেছে, মামার দেশে, বুঝতে পারছেন? সেইটাই তার আসল ঠিকানা। সেইখান থেকে সে বাংলাদেশে এসেছিল, আবার সেখানে সে চলে গিয়েছে। মাঝে মধ্যে বলে যে আমি আপনাদের খুব কাছেই আছি, চুপ করে ঢুকে পড়বো। আমরা বলি যে চুপ করে ঢুকার দরকার নাই, আপনাকে আমরা নিয়ে আসবো, কিন্তু কাঠগড়ায় দাঁড়ানোর জন্য নিয়ে আসবো। বাংলাদেশের জমিনে এই হায়নাদের অবশ্যই বিচার হবে, আইনের মাধ্যমে বিচার হবে। হাসিনার মতো ওই স্কাইপির আদালতে আমরা তোমাদের বিচার করবো না। তো আমরা দেখলাম যে এই আন্দোলনে প্রায় 2000 জন ছাত্র জনতা প্রচুর লোকদেরকে আপনার তাদের হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। আমরা এখনো পর্যন্ত গতকালকে আমরা নারায়ণগঞ্জে আমাদের জনসভা ছিল, সেখানে আহতদের সাথে আমি বসেছিলাম। যুবক তরুণ যুবক ছেলেদের কেউ হাত নাই, কেউ পাও নাই, কেউ তার চোখে দেখতে পায় না। তাহলে এই এত পাপ নিয়ে হাসিনা কোথায় যাবে? তার বিচার আমাদেরকে করতে হবে। হাসিনা শুধু মাটিতে দাঁড়িয়ে গুলি করে নাই, সে হেলিকপ্টার দিয়ে লোকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, হত্যা করেছে, ছোট শিশুদেরকে হত্যা করেছে। হাসিনার এই আমলে ঘরের মধ্যে মানুষটা নিরাপদ ছিল না। এবং শুধুই না তাই নয়, আজকে আমরা দেখলাম যে আশুলিয়াতে হত্যা করার পরে লাশগুলো পর্যন্ত আগুন দিয়ে পোড়ানো হয়েছে। তো এরপরে আমরা দেখি যে পুলিশ লোকদেরকে কিভাবে মেরেছে। দোকানের মধ্যে কিছু যুবক ছিল, তারা চা খাচ্ছিল, পুলিশের এলোমেলো আপনার গুলির কারণে তারা ঝাঁপ ফালিয়ে দিয়ে পালানোর চেষ্টা করলো। পুলিশ তাদেরকে বললো পালাইতেছে, যদি বাঁচতে চাও যায় পালাও। তারা মনে করলো যে ভালোই পরামর্শ দিচ্ছে, তারা পালানোর চেষ্টা করলো এবং তাদেরকে গুলি করে মারা হলো। গুলি করে মারার পরে আরেকজন লোক, এক ছেলে আরেক ছেলেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তাকেও গুলি করা হলো। আজকে বাংলাদেশ যেখানে যাচ্ছে আহতদের মিছিল, হাত নাই, পা নাই, চোখ নাই। আজকে এখনো সন্দেহ হয় যে গত 5 তারিখে আমরা দেখলাম 32 নম্বরে একটা আপনার নিচে বড় একটা হাউস পাওয়া গেছে, এবং সেখানে আপনার অনেক গভীর পানি পাওয়া গেছে। একজন সেনা অফিসার বলেছেন এই পানি বের করে নিয়ে দেখা দরকার সেখানে কি আছে। আর আসলে হাসিনা বলছে যে আমার চাওয়ার পাওয়ার কিছুই নাই, আমি বাপ হারাইছি, মা হারাইছি, দেশের মানুষের সেবা করার জন্য আমরা আসছি। কিন্তু আমরা দেখলাম এই 15 বছরে হাসিনা বাংলাদেশের সেবা করে নাই, বাংলাদেশকে যে ধ্বংস করেছে। বাংলাদেশের আপনার আর বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলত হাসিনার নির্দেশে। আজকে পুলিশ কেসে ধ্বংস করেছে, মিলিটারি কেসে ধ্বংস করেছে, সিভিল প্রশাসনকে ধ্বংস করেছে। শুধু তাই নয়, ক্ষমতা পরিবর্তনের যে একটা রাস্তা ছিল নির্বাচন, সেই নির্বাচনকে সে দিনের ভোট রাতে করে ফেলেছে। জাপানের অ্যাম্বাসেডর বলেছে যে এত ভোট দেখেছি, কিন্তু দিনের ভোট রাতে হয় এটা দেখিনি। বাংলাদেশের ব্যাংক ডাকাতি সম্পর্কে শুধু একটা কথাই আপনারা দেখেন, আজকে প্রথম আলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা সাক্ষাৎকার দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে এত ব্যাংকের লুটতরাজ, এত ডাকাতি আর কোথাও হয়নি।
কাজেই হাসিনা মেগা প্রজেক্ট করেছে। এই মেগা প্রজেক্টের নামে হলো মেঘা চুরি। পদ্মা সেতু থেকে 3 গুণ বড় আপনার সেতু করেছে ভারত, সেটা আমাদের থেকে 3 গুণ কম খরচে। কারণ এই সব পয়সা সব গিয়েছে হাসিনা, রেহানা তার সংসার, তার আত্মীয় স্বজনের হাতে। কর্ণফুলী টানেলের কথা জানেন, রূপপুর পাণ্ডবরিক কেন্দ্রের লুটপাট নিয়ে টিউলিপেরও বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তিনি সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি খুব দয়াবান লোক হাসিনা, কি বলেন তাই না? কারণ তিনি একলা চুরি করেন নাই, তিনি তার পরিবারের লোকদের চুরিতে অংশগ্রহণ করাইছেন। নিজের বোন, ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নি সকলে, শুধু তাই নয়, দলের লোকেরা পর্যন্ত চুরিতে আপনার সমানভাবে অংশগ্রহণ করেছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে আপনার আমরা দেখি যে তার এক মন্ত্রী ব্রিটেনে একলাই 250 বাড়ির মালিক, সে আর কি দুর্নীতি কত দূর পর্যন্ত গিয়েছে আর কি। তো কাজেই আজকে আমরা যেটা মনে করি যে আসলে হাসিনা নিজের জন্য সব কিছুই করেছে, নিজের জন্য, গদির জন্য ভারতের কাছে বাংলাদেশকে সে বিক্রি করে দিয়েছে। আমাদের দাবি হলো ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করা হয়েছে, অন্যান্য চুক্তি করা হয়েছে, অবিলম্বে এটা পাবলিক করা হোক। ভারতের সাথে অসম সার্বভৌম বিরুদ্ধে যত যুক্ত হয়েছে সবগুলোকে বাতিল করতে হবে। আজকে গতকালকেও আমরা দেখেছি শিবপুরে সীমান্ত হত্যা হয়েছে। ভারতের বন্ধুত্ব হলো আমাদের দেশকে লুটপাট করা, ভারতের বন্ধুত্বের অর্থ হলো সীমান্তে মানুষদেরকে হত্যা করা। এমন বন্ধুত্ব আমরা চাই না। কাজের সংগ্রামে ভাইরা আমার, আমরা যেটা বলতে চাই, ষড়যন্ত্র কিন্তু এখন আবারও শুরু হয়েছে আর কি। নতুন একটি ষড়যন্ত্র শুরু হয়েছে, সংখ্যালঘু কার্ড। আবারও আওয়ামী লীগের লোকেরা মন্দিরে হামলা চালিয়ে জামাত শিবিরের দায় চাপাতে চাচ্ছে। আমাদেরকে সাবধান থাকতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমাদেরকে যদি জাতি কখনো আমাদের উপরে আস্থা আনে, তাহলে আমরা জাতির শাসক হব না, আমরা জাতির সেবক হব। বাংলাদেশে কোথাও লুটপাট হবে না, সমস্ত লুটপাট গুলো আমরা ইনশাআল্লাহ বন্ধ করব। আমরা দেশের আইনের শাসন কায়েম করব। আমাদের এই জন্য আমাদের দাবি হলো এই সমস্ত অন্যায়কারীদের বিচার করতে হবে, আহতদের চিকিৎসা করতে হবে, দেশে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে। সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না, সংস্কারের পরে আমরা একটা নির্বাচন চাই। ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনছিলেন আপনারা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মিলনের বক্তব্য। এখন কিন্তু সম্মানিত উপস্থিতি, কেন্দ্রীয় নায়েবে সৈয়দ সম্মানিত সভাপতি উপজেলা এবং কর্মীরা পৌরসভা মাঠ শরীয়তপুরের গণমানুষের নেতা যার বক্তব্য এসেছেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমি, জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমি। তো সেক্ষেত্রে শরীয়তপুরের মাটি
ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে সমাসীন জামাতের জেলা এবং অঞ্চলের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন স্থান থেকে আগত জামাতের কর্মী, শুভাকাঙ্ক্ষী, সুধী ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বন্ধুরা, আর আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ ও সরকারের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যগণ, প্রথমে সেই মহান হাজারো পুলিশ আদায় করছে থেকে আন্তরিক মোবারকবাদ জানাই বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাতের নির্বাহী পরিষদ সদস্য জনাব ভাইকে, নেতৃবৃন্দকে। আমরা এই জাতীয় নেতৃবৃন্দের কাছে শরীয়তের অনেক দাবি করা হয়েছে। আমি দু তিনটা কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা, শরীয়তপুর যোগাযোগ ব্যবস্থার কথা, এখানে রাস্তার নামলে বোঝা যায় কি দুর্গতি। জাতীয় নেতৃবৃন্দকে বলবো, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জাতীয় সংসদে যাওয়ার তৌফিক দান করেন। এই শরীয়তপুরবাসী দাবি সংসদে তোলার মাধ্যমে শরীয়তপুরের আবহাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের যে ব্যবস্থা কর্মসূচি আছে তার সংসদে আমাদের পক্ষ থেকে উপস্থাপন করবেন। 2 নম্বর, এই শরীয়তপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য শরীয়তপুরবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য দাবি জানাচ্ছি। আর শরীয়তপুর কৃষি প্রধান দেশ, এখানে ক্রিয়ার পরামর্শ সহ এত পরিমাণ উৎপাদন হয়, যে কোনো সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা ন্যায্য মূল্য পায় না। সুতরাং কোল্ড স্টোরেজ সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাতে এই উৎপাদিত পণ্যগুলি সংরক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করতে পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা নেবেন এ সমস্ত আহ্বান জানিয়ে সবাইকে জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ তাআলার সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুর রহমান হাশিমি সাহেবকে তার বক্তব্য রাখার জন্য। ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান আর ৩৬-এর জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সমাজতন্ত্র পুঁজিবাজার পেশওয়া বিদায় দিয়েছে। আমরা এখন এই বাংলার জমিনে ইসলামের বিজয় দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের গণমানুষের নেতা জনাব সৈয়দ ঠিক করে দেন। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জনাব সৈয়দ ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জনাব প্রধান অতিথিকে তার বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। দর্শক দৈনিক হুঙ্কার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মোহাম্মদ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরি, যার অপেক্ষায় শরীয়তপুর জেলার 6 উপজেলা এবং 7 থানার হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছেন শরীয়তপুর শহীদ মিনারে। সরাসরি দেখতে আপনারা হুঙ্কার ডিজিটাল লাইভে। এখন বক্তব্য রাখবেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরি। দর্শক, আমরা সরাসরি লাইভটি যেন আরো লোকজন দেখতে পারে সেজন্য এই পেজটি শেয়ার করে দিবেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখন ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেরির। ফ্রেমটা ঠিক কর, আমার আরেকটা ফ্রেমটা ঠিক কর আমার। মাননীয় সভাপতি, অনুষ্ঠানের বিশেষ অতিথি, এই শরীয়তপুরের সন্তান এবং জাতীয় নেতা, হেডরুম রাইস, আমার সম্মানিত নেতা
উনি যখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন আমরা ওনার পূর্বে ছিলাম। আজকে শরীয়তপুরে এই বিশাল কর্মী এবং জনসভা কারণ আমাদের কর্মী সভায় জনসভা আলহামদুলিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আন্দোলন শুরুর বেশ কিছুদিন পর এই আন্দোলনের সদস্য সংখ্যা ছিল মাত্র 5। আন্দোলনের সিপাহসালার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন মহিলা হযরত খাদিজা, একজন যুবক আবু বকর এবং একজন কৃতদাস হযরত যায়েদ। কয়েক বছরের ব্যবধানে এই ক্ষুদ্র দল সারা দুনিয়ায় বিজয় অর্জন করে ইসলামকে বিজয় করে ফেলেছিল। আজ হাজার হাজার শরীয়তপুরের এই বিপ্লবী মুজাহিদেরা উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস অল্প কিছুদিনের মাঝে এই শরীয়তপুরে তারা প্রতিটি মানুষের কাছে পড়বে, প্রতিটি মানুষের হৃদয়কে জয় করে এক বিশাল বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে। সম্মানিত কর্মী ভাইরা, পৃথিবীতে আজকে দুইটি বিশাল ধারার ইসলামী আন্দোলন সংগঠন আছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আরো কিছু দেশে এই আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী, তার নাম ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড। আপনারা জানেন ঈশ্বরে তারা বারবার খবর বাজায়, ষড়যন্ত্র আবার সেখানে নতুন করে বিস্তার করে। আর দ্বিতীয়টির নাম হচ্ছে জামাত ইসলামী। ঈশ্বরব্যাপী পৃথিবীর দেশে দেশে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং যারা আজকে কর্মী হিসেবে উপস্থিত হয়েছি, জামাতের ব্যানারে আমরা কাজ করি। এটি বিশ্ব পরিবর্তনের এক মহান সূচিকাগার। এই কি শুধু শরীয়তপুরে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের সীমাবদ্ধ নয়। এই আন্দোলন বিশ্বব্যাপী আন্দোলন। সেই মুসলিম সমাজের এক গর্বিত মহান কর্মী এবং অংশীদার। সম্মানিত ভাইরা, আপনারা জানেন পৃথিবীর প্রথম মানুষ একজন সভ্য মানুষ, সিভিলাইজড পার্সোনালিটি, একজন জ্ঞানী মানুষ, একজন সমৃদ্ধ কবি মানুষ এবং একজন নবী প্রফেট। তার নাম জানেন? হযরত আদম আলাইহিস সালাম। আমরা তার বংশধর, আমরা তার উত্তরসূরি। আমাদের বংশ চৌধুরী নয়, আমাদের বংশ নবাব নয়, সাইয়েদ নয়, আমাদের বংশ
ঠিক কিনা? আমরা সেই কাফেলার সদস্য, ঠিক কিনা? আমাদের বংশে 1 লক্ষ কিংবা 2 লক্ষ আঞ্জাইকার সৃষ্টি হয়েছিলেন, পৃথিবীতে আসছিলেন, ঠিক কিনা? সুতরাং যারা যে জামাত করি, ইসলামী আন্দোলন করি, এইটা আমরা আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠতম সৃষ্টি। আল্লাহ বলেছেন তোমরা উত্তম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা খায়ের জাতি। You are the best nation, you are the greatest nation, you are the highest nation, you are the civilized nation. তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইন্নাস, মানুষের জন্য, মানুষের কল্যাণে, মনুষ্যত্বের জন্য, মানবিকতার জন্য, সত্যের জন্য, সত্য বাড়ার জন্য, সত্যের দমন করার জন্য, সত্য প্রতিষ্ঠা সংগ্রাম করার জন্য। সেই লড়াইতে তোমাদের জীবন যাবে, রক্ত যাবে, সম্পর্ক যাবে, লড়াই হবে, চ্যালেঞ্জ হবে, তোমরাই সর্বোত্তম। এটাকে নিতে মনে করেন সাইয়েদ আবদুল্লাহ মওদুদি বলেছিলেন, একটি অনিসলামিক রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তার চেয়ে একটি সাধারণ চাপরাশি, জানো সে যদি টাকাবান হয়, আমার কাছে সেই শ্রেষ্ঠ, তার প্রেসিডেন্টের চেয়ে তার মর্যাদা বেশি। এটা কি মওদুদির কথা? আল্লাহর কথা, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, প্রেসিডেন্টের কাছে তার মর্যাদা কম না বেশি, হু কেয়ারস, থোড়া কেয়ার করি আমরা। আল্লাহ কি বলছে? তার মর্যাদা বেশি। আপনার টাকা আছে? যদি বলেন ইয়েস, আপনার মর্যাদা যে কোনো ব্যক্তির চেয়ে বেশি। সুতরাং এখানে যারা আছেন হাজার হাজার, আজ আমাদের কর্মী সম্মেলনের উপস্থিতি, আমরাই আলহামদুলিল্লাহ সেই সঠিক মানুষের। মাথা উঁচু করবেন, ইস্যু করবেন কার কাছে? আল্লাহর কাছে। মন্ত্রীর কাছে উঁচু, ভারতের কাছে উঁচু, ডিসির কাছে উঁচু। আমি তো বলি ছাত্র শিবিরের একজন ক্লাস 5-এর কর্মী ডিসি, এসপি সকলের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যদি সে সত্যিকার ভাবে তত্ত্বাবধান হতে পারে। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়ি তখন আমার দাড়ি ছিল, আরেকজন শিবির করত, তার দাড়ি লম্বা ছিল এবং লম্বা জুব্বা করত। তো তার উপাধি ছিল বড় হুজুর, আর আমার উপাধি ছিল ছোট হুজুর, ঠিক আছে? তো একদিন খুব দিতে বললাম, আলহামদুলিল্লাহ আমি তো ডাক্তার হয়ে যাবো, সাথে আরেকটা সার্টিফিকেট ছোট হুজুরের, আর তোমাদের মাত্র একটা সার্টিফিকেট ডাক্তারের, ডাক্তার, ঠিক আছে? আমাদের আনস্মার্ট বলা হয়, দাঁড়িয়ে রাখলে একটু আনস্মার্ট, কি বলেন? পাঁচ বছর কয় হুজুর। তো এক দাঁড়িয়ে স্মার্ট, দাঁড়িয়ে যদি আপনি কাটতে ফেলেন তাহলে কি হবে? আপনি স্মার্ট হয়ে যাবেন না? দাঁড়িয়ে কাটতে 2 টাকার বলাটা ব্লেড লাগে, তাহলে তাদের স্মার্টনেস হচ্ছে 2 টাকার ডিফারেন্স, কি বলেন? কিন্তু আপনারা যেন এটাতে কোনো ভাবে আপনাকে যেন হীনমন্যতায় ভুগতে না পারে, কারণ আপনার শ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মাতি, ঠিক আছে? প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সত্য প্রতিষ্ঠার এই দাওয়াত দিয়ে যাবেন। কঠিন 15 বছর ছিল, আমরা কি হারিয়ে গেছি? আমরা কি নির্মল হয়েছি?
যাতে বেশি কথা বলবো না, কর্মী সম্মেলন এগুলো আপনাদের কাছে মেসেজ পরিষ্কার। কি বলেছি? এক, আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কাজ, নিচে যেটা আছে এটা উঠে দেবে এটা মনে রাখবেন। দুই, যত মনে আছে প্রতিটি মানুষের কাছে সত্যের মশাল নিয়ে আমি তিন, আমাদেরকে সৃষ্টি করা যে মানুষের জন্য, নিজের জন্য নয়। স্বার্থপর হবে না, মানুষের সেবায় যাবেন, কল্যাণে যাবেন, মানুষের খবর নেবেন। নিজের বাড়িতে যাওয়ার আগে কমপক্ষে আরেকটা ঘরে ঢুকবেন, সে কেমন আছে সেটা দেখবেন। প্রত্যেক দিন যদি একটা একটা করে ঘরে খবর নেন, নিজের খবরে যাওয়ার আগে বাড়িতে মানুষকে আপনাকে ভালো বলবে না, বলবে না? We are for the people, we are of the people, we are by the people, we are for the country, we are for the nation, we are for the world, we are for Islam. রেকর্ড দিয়ে ধরে রাখ। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, কিছুদিন আগে সিঙ্গাপুরের উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল জামাত অফিসে আসছিল। সাদাটার মধ্যে টিভিতে দুটো আমি জিজ্ঞাসা করলাম, উনি যখন বরাবর তোমাদের দেশ খুবই ছোট, একটা শহর, একটা দেশ, সিটি স্টেট বলা হয়, তোমরা কয়েকদিনে কিভাবে এত উন্নত করলাম? সে খুব সহজ জবাব দিয়ে দিয়েছে, দেশবাসী মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। সে বলছে, আমাদের খুবই সৌভাগ্য যে আমরা একজন নেতা পেয়েছিলাম যিনি সৎ এবং যোগ্য। তার নাম হচ্ছে লি কুইন, আপনারা অনেকে জানেন যারা পড়েছেন ইতিহাস। একজন নেতার নেতৃত্বে 67 সালে স্বাধীনতা পাওয়া ক্ষুদ্র রাষ্ট্র সিঙ্গাপুর আজ পৃথিবীর অন্যতম ধনী এবং উন্নত দেশের অংশ। আর আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আমরা রক্ত দিয়েছি, অনেকে বলেছেন এমন একটি দুর্ভাগ্যের দেশ যেখানে স্বাধীনতা কখনোই পরিপূর্ণ হয় না। 47-এর স্বাধীনতা পরিপূর্ণতা পায়নি, 71-এর সংগ্রাম করতে হয়েছে। 71-এর স্বাধীনতা যুদ্ধের পর আমরা দেখেছিলাম পৃথিবীর বুকে একটি মানচিত্র, একটি ভূখণ্ড, একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি, কিন্তু দেখা গেল সেই স্বাধীনতা পূর্ণতা অর্জন করে। আবার 24-এর 5 আগস্টের নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হয়েছে। তার কারণ আমরা সৎ এবং যোগ্য নেতৃত্বের পরিবর্তে আদর্শ নেত্রী অসৎ এবং অযোগ্য নেতৃত্ব পেয়েছিলাম। আজ বাংলাদেশের ভারতের যে সংবিধান, একটা অবৈধ সংবিধান, যারা এই সংবিধান রচনা করেছিলেন 1973-তে, তারা পাকিস্তান গণপরিষদ থেকে নির্বাচিত সদস্য। পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত মেম্বাররাই 73 সালে এই সংবিধান রচনা করেছে। এটা কি বৈধ হতে পারে? দরকার ছিল একটি গণভোট করার জন্য, তারা সেই গণভোট করেনি। যাত্রাই শুরু করেছি আমরা অবৈধভাবে, সেটি আজ চলছে। আমরা পরিষ্কার বলতে চাই, ভারতের সংবিধান চলবে না। নতুন করে সংবিধান আলোচনা করতে হবে। এদেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে 71-এর মানুষ যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই চেতনাকে ধারণ করে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় পরিপূর্ণভাবে সংবিধান নতুন করে নির্ণয় করা সম্ভব নয়। এটা যেন সময় লাগবে। এতে আমাদের কমিটমেন্ট করতে হবে সবাইকে যে আমরা সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করব ইনশাআল্লাহ। এখন মৌলিক কয়েকটি সংস্কারের প্রয়োজন হবে। যেটা আমরা বলেছি, প্রধানমন্ত্রী 2 ঘরের বেশি থাকতে পারবেন না। আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী
মৌলিক কতগুলো সাংবিধানিক পরিবর্তন এনেই আমরা নির্বাচনের কথা বলছি। আমি কিছু কথা বলি, নির্বাচনের কথা বলি। এদের ভুল নেতৃত্বের কারণে আপনারা জানেন গণতান্ত্রিক আন্দোলনের ফসল যে মুক্তিযুদ্ধ, কিন্তু দেশ স্বাধীনোত্তর যে ক্ষমতা আসলেন তারা এখানে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছেন। সেই দেশ আপনারা বাকশালের পরিণতি ভিন্ন হয়েছিল। আপনারা জানান এই দুর্ভাগ্য দেশও বলছি বিএনপি ক্ষমতার নিষ্পত্তি পরিবর্তন হয়েছে। শেখ মুজিবের হত্যা হয়েছে, ঠিক কিনা? জিয়া রহমানের হত্যা হয়েছে, আন্দোলন মুখের পতন হয়েছে। ট্রানজিশন অফ পাওয়ার বাংলাদেশে বহুদিন ধরে হয়। এটাও দেশের জন্য একটি এক নমান। আর বিগত 15 বছরের কথা আমি বলি নাই, মিলন ভাই অন্যান্য বক্তারা সুন্দর করে বলছিল। আমরা অস্থির হয়ে গেছিলাম যে আল্লাহ কি আমাদের কথা শুনে না? বলছি আমরা বলি নাই। এত তাহাজ্জুদ পড়ে চোখের পানি পড়ে বঙ্গোপসাগর হয়ে যায় আমাদের পানিতে। আল্লাহ হৃদয়ে হৃদয় বলতে আল্লাহ তো এরকম ভিতরে নয়, আল্লাহ কনসিডারেশনে কিটা আসে না। বলছেন আল্লাহ বলছে বান্দা অস্থির হইয়া চুপ করে থাকো, তুমি যা চাও নাই তাই দেবো। তুমি সে কত দেয়া আমি করে দিয়েছি দেশ দেয়া, ঠিক কিনা? আমাকে এক সচিব বলে যে তাহির ভাই আপনার উপরে এত জুলুম হয়েছে, আমরা দুঃখিত। আমি বলে না, আরো 5 বছর যদি জেলে থাকতাম আর এই সরকারের যে পরিবর্তন হয়েছে তারপর আমার পোষাইতো। পোষণে বুঝেন এটাকে আপনারা কল্পনা করছিলেন? বলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশা, এটা জানেন? ইনি আল্লাহ যিনি মিরাকেল করেন, রাতকে দিন করেন, দিনকে রাত করেন, মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, অলৌকিকত্ব প্রকাশ করেন। 5 আগস্ট কি মিরাকেল না? আমার অনেকে বলে এবার জামাতকে ভোট দেবো, অনেকে বলে যে বিশ্বাস করতে চায় না জামাত এই নির্বাচনে ক্ষমতায় যাবে। যে আল্লাহ একবার মিরাকেল দেখাচ্ছে, ওনার আরেকবার মিরাকেল দেখানোর ক্ষমতা আছে না নাই? যদি মিরাকেল হয়ে যায়, সবাই যদি মনে মনে বলে একবার আমাদের দেখি, সবাই বললে তাহলে কি হবে? এরকম ঘটনা আছে না যে সবাই একটা কথা কইছে মনে মনে, ভাবছেন যে আমি ছাড়া আর কেউ কয় নাই, পর দেখলো যে সবাই এক কথা কইছে। মানুষ যদি আস্থা রাখে তাহলে হবে না কেন? আর মানুষ আস্থা রাখবে না কেন? বাকশাল শেষ, 6 দফা পারে নাই, 18 দফা পারে নাই, 19 দফা পারে নাই। সোনার বাংলা, সবুজে বাংলা, নতুন বাংলার স্লোগান 18-6-19 দফার রাজনীতি বাংলার মানুষের কোন ধরনের সমস্যার সমাধান করতে পারে না। এবারে 1 দফা, 6 দফা নো, 18 দফা নো, 19 দফা নো, 1 দফা ইয়েস। সেটা কি? এক দফা কি? 1 দফা
অধিকার, পুরুষের অধিকার, হিন্দুদের অধিকার, মুসলমানদের অধিকার, খ্রিস্টানদের অধিকার, বৌদ্ধদের অধিকার, বালকের অধিকার, বৃদ্ধের অধিকার, শ্রমিকের অধিকার, ডাক্তারের অধিকার, ইঞ্জিনিয়ারের অধিকার, সাধারণ গৃহবধূর অধিকার, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, সকল মানুষের অধিকার নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আপনি দেবেন না কেন? আপনারই তো মানুষ সেটা বলছে। আলহামদুলিল্লাহ, যার কাছে যাই বলে এবার আপনারা দাবি বলেছেন, চেষ্টা করেন, দিয়ে দেখেন। আর বলছে 5 বছর সবের সাথে জমি, এর তো বেশি কিছু না। ভারত জানে এই দেশের সত্যিকার দেশপ্রেমিক শক্তি কারা বাংলাদেশকে কারা উন্নত করবে, সেই জন্য আমাদেরকে বেশি পছন্দ করে না। কি বলেন? আমরা একমাত্র দল যারা কোন হিন্দুদের কোন সম্পদ কোন জায়গায় কোন গ্রামে আমরা দখল করি নাই। আমরা একমাত্র দল কোন হিন্দু পরিবার গোপনে প্রকাশ্যে ট্যাক্স দিয়া আমার প্রতিবেশী হিসাবে বাস করতে হয়। আর কেউ এত মোটা গলায় দাবি করতে পারবে না। তাহলে সংখ্যালঘুকে অজুহাতে যদি আপনারা করছেন, সেটা ঠিক নয়। ভারত তার ভুল রাজনীতি, সেই জন্য কোন প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, সবার সাথে খোঁজাখুঁজি করে। নেপাল এখন তার নাই, শ্রীলঙ্কা তার নাই, মালদ্বীপ তার নাই, পাকিস্তান আর আফগানিস্তান তো ভিন্ন ইস্যু। বাংলাদেশের জনগণ ভারতের সাথে আমাদের কোন বিরোধ নেই। বাংলাদেশের মানুষ প্রতিবেশীর সাথে হিংসা করতে চায় না, কিন্তু আপনাদের কারণে আজ বাংলাদেশের সকল মানুষ ভারতকে পছন্দ করে না। আপনারা সব প্রতিবেশী আচরণ করেন, আমরা আপনাদের প্রতি সব প্রতিবেশীর আচরণ করি। আমাদের আমার ব্যাপারে আমি বলতে চাই না, বেচারি আপনি খুব খারাপ অবস্থা আছে। কি বলেন? আপনারা চিনছেন? শরীরের লোকেরা তো চিনতে হবে আপনাদের একেবারে কাছে। আমি সেই জন্য ভাবছি যে আপনাদের প্রতিবেশী কাছের মানুষ, বেশি কথা বলা দরকার নেই। আচ্ছা দেখেন, একজন নেত্রী তার দলের সব লোকদেরকে দেখা মাশাআল্লাহ চলে গেছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুকে জামাত ইসলাম, সবচেয়ে বড় শত্রুকে বিএনপি, সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের মাননীয় আপা। তিনি তার দলকে প্রচার করছে, ঠিক কিনা? তিনি তার কর্মীদেরকে আজকে নিরাপত্তাহীন করে দিয়েছে। ভারতের নিরাপদে বসে বলছেন, আবার টুক করে না টুস করে কি হয়েছে জানে। আচ্ছা কি হচ্ছে? কর্মীদের উপর জুলুম হচ্ছে না, মারামারি হচ্ছে না? তো এটি আপনি কেন করছেন মেহরবানি করে? আমি আপনাদের কর্মীদেরকে ভালোবাসি, আপনার কারণে আমার ভালোবাসার আওয়ামী লীগের কর্মীরা যেন কোনোভাবেই বিপদে না পড়ে। আপনি মেহরবানি করে সাবধান হন। আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার তো চোট, এটা আগেও হচ্ছে, ঠিক আছে না? ওনাকে হাইকোর্ট বলছে রং হেডেড, এখন লিখেছে একেবারে হেডলেস। আমি সব কষ্ট করতে পারি, ওরা তো দেশের ব্যাপারে কথা বলতেছি। বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। মুদ্রার এই পিঠ আমাদের জন্য কোন কল্যাণ দেবে না। আমি সব দলের প্রতি অনুরোধ করতে চাই, ইনক্লুডিং আপনার, আগের প্রচার রাজনীতি বাদ দেন, হিংসার রাজনীতি বাদ দেন, টুসের রাজনীতি বাদ দেন। পলিটিক্স জামাত ইসলামী এই দেশে নতুন রাজনীতি করবে, অধিকারের রাজনীতি, সম্মানের রাজনীতি, ভালোবাসার রাজনীতি, কল্যাণের রাজনীতি আমরা প্রবর্তন করতে চাই। একবার
নিয়ে যাতে প্রত্যেকে তার অধিকার এবং মত প্রকাশ করতে পারে সেরকম একটি জান্নাতি পরিবেশ তৈরি করব বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনাদের এখানে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করবো। জামাত 300 আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, ডাইরেক্টলি ইনডাইরেক্ট। সরাসরি আমাদের প্যানেল হতে পারে, অন্যান্য দলের সাথে সমন্বয় করে হতে পারে, সকলের সাথে সমঝোতার ভিত্তিতে হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হতে পারে এবং একটি সমন্বিত নির্বাচনও হতে পারে। আজ সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের মানুষের জাতীয় ঐক্য। যার যার দল থাকবে, মত থাকবে, সেটা প্রকাশের সুন্দর রাস্তা থাকতে হবে। আর কতিপয় বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এক হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব; 2 টেকসই সাস্টেইনেবল ডেমোক্রেসি, গণতন্ত্র; 3 হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন; 4 হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আজ চালের দাম 70-80 টাকা কেন? 235 বিলিয়ন ডলার বিগত সরকারগুলো বিদেশে পাচার করছে। এর ভিতরে মাত্র 500 বিলিয়ন ডলার দিয়ে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আর্থিক ইম্পোর্ট করে সাবসিডির মাধ্যমে জনগণের কাছে বাজারে দেওয়া হতো, তাহলে 70 টাকার চাল 30 টাকা হবে, 100 টাকার তেল 50 টাকা হবে। এই শরীয়তপুর এবং যে মেন রাস্তাকে বাংলা কথা দেখলাম, এই সকল রাস্তা পিচঢালা কালো রাস্তায় পরিণত হতে পারত। দুর্নীতি প্রধান সমস্যা। একজন প্রখ্যাত আলম বলেছেন, একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার জন্য বসে আছে। উনি কি কারো নাম বলছে? দলের নাম বলছে? তাহলে কেউ কেউ দেখছেন কেন? মানে নিজের দিকে টানছে। এটা তো আপনি ভুল করছেন। আপনারা এক এলাকায় একটা হাঁস চুরি হয়েছে, একটা হাঁসকে কেউ ধরতে পারতেছে না। মসজিদে জুমার নামাজে ইমাম সাহেব খোঁজ বাঁধিয়ে বলতেছিলেন, আপনারা স্বীকার করেন, তো কেউ স্বীকার করে না। এরপরে বললো যে লোকটা হাঁস চুরি করছে, হাঁসের একটা পালক তার মাথা কিন্তু লেগে আছে। একথা বলার পরে একটা হাত দিছে পালক সরানোর জন্য। তাহলে বুঝা গেছে না? বোঝা যায় নাই। ধরা খেয়ে গেছে। সুতরাং আমরা সকলের প্রতি অনুরোধ করবো, প্লিজ বাংলাদেশের দরিদ্র মানুষ, নিরীহ মানুষ, তাদের সম্পদ লুণ্ঠনের মানসিকতা পরিহার করতে হবে সবাই। সম্মানিত ভাইরা, আমার সময় মধ্যে শেষ হয়ে গেছে। আমি 4টি পয়েন্টে জাতীয় ঐক্যের কথা বলছি, ঠিক আছে? কয়েকদিন আগে এটা আরেকবার প্রমাণিত হয়েছে। ঘটনাকে আমরা ঠিক বেঠিক বলছি না, এটা একটা ইস্যুকে কেন্দ্র করে জাতি যাদের ঐক্যবদ্ধ হয়ে গেছে সেটা তো প্রমাণিত হয়েছে। সুতরাং দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, আমার ভাবধারা ফিলোসফি ভিন্ন হতে পারে, কিন্তু যে 4টি ইস্যুর কথা বলছিলাম, এই 4টি ইস্যুতে জামাত ইসলামী সহ সকল মানুষ এবং দল এই দেশে ঐক্যবদ্ধ আছে। তারা আমাদেরকে উদ্দেশ্য করে না, এবং সেই ঐক্যের নেতৃত্ব দেবে আমাদের জামাত ইসলাম। সম্মানিত ভাইরা, আগামীতে যে চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জের মোকাবেলার জন্য যদি আপনাদের রক্তের প্রয়োজন হয়, রাজি আছেন? যদি আপনার হাত চায় চলে যায়, রাজি আছেন? যদি আমাদের জীবন দিয়ে ওই বাংলার স্বাধীনতাকে রক্ষা করতে হবে, ইসলামের কাজ করার পরিবেশকে রক্ষা করতে হবে, তাহলে সকল কিছু দিয়ে আমরা আমাদের ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আপনারা কি একমত আছেন?
বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আপনারা শুনছিলেন বাংলাদেশ জামাতে আমাদের সভাপতির মাধ্যমে আজকের সমাবেশ শেষ হবে। তার পূর্বে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা শরীয়তপুর জাজিরা এবং শরীয়তপুর সদর এক আসনের জামাত মনোনীত প্রার্থীকে আপনারা চিনেন, ডক্টর মুশাররফ হোসেন মাসুদ। আমাদের রহিয়া সখীপুর জামাত মনোনীত প্রার্থী প্রচারক ডক্টর হাসান ডক্টর মোহাম্মদ হোসেন, তাকে কি আপনারা চিনেন? প্রিয় ভাইরা, আমাদের রামুরগা, গোসাইহাট, বাজারগঞ্জ, শরীয়তপুর 3 আসনের জামাত মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা, তাকে কি আপনারা চিনেন? জনাব আজকের এই সম্মেলন এখান থেকে শপথ নেবার আগামী নির্বাচনে সৎ যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব বাংলাদেশ জামাতে সৃষ্টি করবে। আপনাদের সামনে সমাপ্তি বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সম্মেলনের সম্মানীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সালামতে নিজ স্থানে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, 2টি মোবাইল হারানো গিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে জমা দেবেন। আর একটি অটোর চাবি পাওয়া গেছে। 4 অটোর চাবি হয়ে থাকে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। প্রিয় ভাইরা, আমাদের দেশ সকল ভাইরা শরীয়তপুর জেলা শাখা ঢাকা থেকে যেই গাড়িতে কর্মী সম্মেলন 20 সম্পন্ন হলো। সেইখান থেকে আপনারা তারা ভীষণ সম্মেলন স্থলে দিয়েছে মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা। আজকে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপস্থিত ছিলেন জনাব সাইদুর রহমান খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ করেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব হাশেমি। তিনি বাংলাদেশ জামাত ইসলামী শরীফ জেলা শাখার সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আজকে ভবিষ্যৎ বাংলাদেশের বিভিন্ন দিক নির্দেশনা সহ সংবিধান সংস্কার সহ বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু আজকে এই সমাবেশে করা হয়েছে। সমাবেশ স্থল থেকে মাহবুব আলম, বার্তা।